নমস্কার সকলকে নতুন বছরের শুভেচ্ছা ভালোবাসা ও আন্তরিক অভিনন্দন জানাই। আমরা এই ভিডিওতে ইংলিশের ইম্পর্ট্যান্ট টপিক একটা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ফিগার অফ স্পিচ অর্থাৎ অলংকার। ফিগার অফ স্পিচ জানা অত্যন্ত প্রয়োজন, কারণ ফিগার অফ স্পিচ বাক্যকে অত্যন্ত সুন্দর, শ্রুতিমধুর এবং পাঠকের দৃষ্টি আকর্ষণ করে। তাহলে জেনে নেওয়া যাক যে হোয়াট ইজ ফিগার অফ স্পিচ, a word or phrase used in non-literal sense so that speech writing becomes more persuasive, vivid and relatable. Next, ফার্স্ট হচ্ছে ইম্পর্ট্যান্ট ফিগার অফ স্পিচ, সেটা হচ্ছে সিমিলি। ডেফিনেশন কি, সংজ্ঞা হচ্ছে ইন এ সিমিলি অ্যান এক্সপ্লিসিট কম্প্যারিজন ইজ মেড বিটুইন টু ডিফারেন্ট অবজেক্টস অর আইডিয়াস। সিমিলিতে কি করা হয়, একটা স্পষ্ট তুলনা, এক্সপ্লিসিট কম্প্যারিজন মিনস হচ্ছে ভিভিড কম্প্যারিজন, স্পষ্ট একটা তুলনা করা হয় দুটো ভিন্ন জিনিস বা ধারণার মধ্যে দুটো ভিন্ন জিনিস বা ধারণার মধ্যে কি করা হয়, একটা এক্সপ্লিসিট কম্প্যারিজন করা হয়, অর্থাৎ স্পষ্টভাবে তুলনা করা হয়। এক্ষেত্রে মনে রাখতে হবে যে সিমিলির ক্ষেত্রে আমরা বেশ কিছু ওয়ার্ড ব্যবহার করে থাকি, সাচ অ্যাস, লাইক, সো। অ্যাস, লাইক, সো এটা জাস্ট আইডেন্টিফাই করার জন্য যে এই বাক্যের মধ্যে ফিগার অফ স্পিচ ইউজ করা হয়েছে, সেটা হচ্ছে সিমিলি, অর্থাৎ অ্যাজ, সো বা লাইক এই টার্মগুলো কিন্তু থাকতে পারে। এরপর আমরা এক্সাম্পলে চলে যাব। হিজ হার্ট ইজ অ্যাজ হার্ড অ্যাজ স্টোন। এই উদাহরণে হার্টকে কম্পেয়ার করা হচ্ছে একটা স্টোনের সঙ্গে, অর্থাৎ তার হৃদয়টা পাথরের মতো কঠিন। তাহলে এখানে দেখো, লক্ষ্য করো, হার্ট ইজ কম্পেয়ার্ড টু এ স্টোন অ্যান্ড দ্য পয়েন্ট অফ কম্পেয়ারিজন ইজ হার্ডনেস, অর্থাৎ তার হৃদয়টা পাথরের মতো কঠিন। তাহলে এখানে হার্টের সঙ্গে স্টোনের কম্পেয়ার করা হচ্ছে এবং একটা এক্সপ্লিসিট কম্প্যারিজন কিন্তু ব্যবহার করা হচ্ছে, স্পষ্ট একটা তুলনা। কারণ দেখো, যে ওয়ার্ডটা আমরা ইউজ করেছি সেটা হচ্ছে অ্যাস অ্যাস। এই অ্যাস অ্যাস এই দুটো টার্ম দিয়ে পরিষ্কারভাবে কম্পেয়ারটাকে পরিষ্কারভাবে বোঝানো হচ্ছে। নেক্সট, মেটাফোর। মেটাফোর হচ্ছে কি, ইট ইজ অলসো an important figure of speech. In a metaphor, an implied comparison is made between two different objects. এখানে লক্ষ্য করো, এটাও কিন্তু দুটো জিনিসের মধ্যে কম্পেয়ার করা হচ্ছে, কিন্তু কম্পেয়ারটা হচ্ছে ইমপ্লায়েড। ইটস ভেরি ইম্পর্টেন্ট টার্ম হচ্ছে ইমপ্লায়েড। এই ইমপ্লায়েডের উপরই কিন্তু বিশেষ করে গুরুত্ব দেওয়া হয়েছে। ইমপ্লায়েড মানে কি, অস্পষ্ট, অর্থাৎ একটু ইমপ্লায়েড মানে হচ্ছে অস্পষ্ট বা একটু পরোক্ষভাবে, সরাসরি কিন্তু তুলনাটা করা হয় না, একটু পরোক্ষভাবে, একটু ঘুরিয়ে, একটু অনির্দিষ্ট করে, একটু অস্পষ্টভাবে কিন্তু তুলনাটা করা হয়। উজ্জ্ব থাকে তুলনাটা, কিন্তু আমরা সহজে বুঝতে পারি না। এরপরে আমরা দেখে নেব যে এক্সাম্পল দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। দ্য ক্যামেল ইজ দ্য শিপ অফ দ্য ডেজার্ট। দ্য ক্যামেল ইজ দ্য শিপ অফ দ্য ডেজার্ট। উটকে মরুভূমির জাহাজ বলা হয়। তাহলে এখানে দেখো, ক্যামেল, দ্য ক্যামেল ইজ কম্পেয়ার্ড টু দ্য শিপ অফ দ্য ডেজার্ট, অর্থাৎ ক্যামেলকে, উটকে সমুদ্রের জাহাজের সঙ্গে তুলনা করা হচ্ছে। এখানে কিন্তু সরাসরি তুলনা করা হচ্ছে, কিন্তু এখানে তুলনাটা কিন্তু একটু ইনডাইরেক্ট, ইমপ্লায়েড, নট সো ভিভিড, এতটা স্পষ্ট নয়। কারণ কি, কেন উটকে মরুভূমির জাহাজ বলা হয়? কারণ উট কি করে, আমাদের মরুভূমি পার হতে সাহায্য করে, যেভাবে জাহাজ কি সাহায্য করে, যেভাবে জাহাজ আমাদের সমুদ্র পার হতে সাহায্য করে। সুতরাং এখানে ক্যামেলকে বলা হচ্ছে এই কারণেই দ্য শিপ অফ দ্য ডেজার্ট, অর্থাৎ মরুভূমির জাহাজ। নেক্সট, হাইপারবোল। দিস ইজ অলসো অ্যান ইম্পর্ট্যান্ট ফিগার অফ স্পিচ। হাইপারবোল এর বাংলা হচ্ছে অতিরঞ্জন, অর্থাৎ বাড়াবাড়ি করে কিছু বলা। ডেফিনেশনটা দেখে নেব। ইট ইজ অ্যান এক্সাগারেটেড স্টেটমেন্ট অর আইডিয়া মেন্ট ফর ড্রামাটিক ইফেক্টস। এটা হচ্ছে একটা এক্সাগারেটেড স্টেটমেন্ট। এক্সাগারেটেড মিন্স অতিরঞ্জন, অর্থাৎ বাড়াবাড়ি বা অতিরিক্ত বা অতিরঞ্জন করে বলা একটা বাক্য বা কোনো একটা ধারণা, যেটা একটা ড্রামাটিক ইফেক্টস পাওয়া যায়, অর্থাৎ নাটকীয় একটা প্রভাব রয়েছে। এক্সাম্পলটা দেখে নেব। ইট ইজ দ্য মোস্ট বিউটিফুল সং আই হ্যাভ এভার লিসেন্ড। এটাই সবচেয়ে সুন্দর গান আমি কখনো শুনিনি।
আই হ্যাভ এভার হার্ড, আমি এরকম গান আগে কখনো শুনিনি। ইট ইজ দ্য মোস্ট বিউটিফুল সং, অর্থাৎ এখানে গানটাকে সবচেয়ে সুন্দর গান বলা হচ্ছে যেটা আমি আগে কখনো শুনিনি, বা এরকম গান আমি আগে কখনো শুনিনি। একই রকমভাবে দ্বিতীয় আরেকটা এক্সাম্পল দেওয়া আছে, দেখো, দ্য লিটল গার্ল ওয়েপড সো মাচ অ্যাজ ইফ সি ফিল্ড অ্যান ওশেন। ছোট্ট মেয়েটি এতটাই কেঁদেছিল যেন সে একটা সমুদ্রকে পূর্ণ বা ভর্তি করে দিয়েছিল। তার চোখে জল দিয়ে একটা সমুদ্র অর্থাৎ ওশেন মহাসমুদ্রকে ভর্তি করে দিয়েছিল। অর্থাৎ এটা অতিরিক্ত ভাবে বলা হচ্ছে, বাড়াবাড়ি করে বলা হচ্ছে, ঠিক আছে। এখানে কিন্তু আমরা হাইপার বোলের ব্যবহার দেখতে পাচ্ছি, ঠিক আছে। নেক্সট, আইরনি। ইট ইজ এ ফিগার অফ স্পিচ ইন হুইচ দ্য স্পিকার সেজ ওয়ান থিং বাট মিনস দ্য অপোজিট জাস্ট টু এক্সপ্রেস আ স্ট্রং ইমোশন। তাহলে আইরনি হচ্ছে একটা ফিগার অফ স্পিচ যেটাতে বক্তা একটা জিনিস বলে বাট মিনস জাস্ট দ্য অপোজিট, ঠিক উল্টোটাকে কিন্তু বোঝায়। অর্থাৎ বক্তা একটা কথা বলে কিন্তু তার অর্থটা কিন্তু ঠিক বিপরীত, যা বলতে চাইছে তার বিপরীতটাকেই বোঝাতে চাইছে। কি করার জন্য? টু এক্সপ্রেস আ স্ট্রং ইমোশন, একটা তীব্র আবেগকে প্রকাশ করার ক্ষেত্রে বা সময় এরকম ধরনের কথা বলা হয়। এরপর এক্সাম্পল দেখে নেব। সি ইজ মাই বেস্ট ফ্রেন্ড হু অলওয়েজ লিভস মি ইন ডেঞ্জার। সে আমার সবচেয়ে ভালো বন্ধু যে আমাকে সবসময় বিপদে ফেলে রেখে চলে যায়, অর্থাৎ বিপদের মধ্যে ফেলে যায়। তাহলে এখানে দেখো সরাসরি বলা হচ্ছে সি ইজ মাই বেস্ট ফ্রেন্ড, অ্যাকচুয়ালি কিন্তু দ্য স্পিকার মিনস জাস্ট দ্য অপোজিট, মানে সি ইজ মাই ওর্স ফ্রেন্ড নট বেস্ট ফ্রেন্ড। সে আমার সবচেয়ে ভালো বন্ধু নয়, সে আমার সবচেয়ে খারাপ বন্ধু যে আমাকে বিপদের মধ্যে ফেলে যায়। কিন্তু এখানে বাক্যে কিন্তু যেটা বলা হচ্ছে সেটা কিন্তু অর্থটা কিন্তু ঠিক উল্টো। সে আমার সবচেয়ে ভালো বন্ধু বলা হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি স্পিকার বলতে চেয়েছেন যে সে হয় আমার সবচেয়ে খারাপ বন্ধু, ঠিক আছে। নেক্সট, পার্সনিফিকেশন মানে আমরা জানি পার্সনিফাই করা, এটাও খুব ইম্পর্টেন্ট একটা ফিগার অফ স্পিচ। ইট ইজ আ ফিগার অফ স্পিচ ইন হুইচ ইনঅ্যানিমেট মিনস লাইফলেস অবজেক্টস অর অ্যাবস্ট্রাক্ট আইডিয়াস আর গিভেন হিউম্যান অ্যাট্রিবিউটস। দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, যে এটা হচ্ছে কি একটা ফিগার অফ স্পিচ যাতে ইনঅ্যানিমেট অবজেক্ট, ইনঅ্যানিমেট মানে হচ্ছে লাইফলেস অবজেক্ট অর্থাৎ প্রাণহীন বা জড় বস্তুকে, অথবা অ্যাবস্ট্রাক্ট আইডিয়াস অর্থাৎ বিমূর্ত কিছু ধারণা, সেগুলোতে হিউম্যান অ্যাট্রিবিউটস দেওয়া হয় অর্থাৎ মানুষের গুণ। হিউম্যান অ্যাট্রিবিউটস মিনস হিউম্যান কোয়ালিটিস, মানুষের গুণ আরোপ করা হয় কিছু জড় বস্তু বা প্রাণহীন বস্তুর উপর, বা ধারণা বা ইনঅ্যানিমেট অ্যাবস্ট্রাক্ট আইডিয়াস বিমূর্ত কিছু ধারণার উপর যখন মানুষের গুণ আরোপ করা হয় তখন সেটাকে আমরা পার্সনিফিকেশনে বলে থাকি। এক্সাম্পলটা দেখে নেব, তাহলে ক্লিয়ার আসবে আইডিয়াটা। স্লোলি সাইলেন্টলি নাও দ্য মুন ওয়াক্স ইন আর সিলভার সুন। এখানে দেখো আস্তে আস্তে করে নীরবে চাঁদ হাঁটছে তার রূপালি জুতো পরে। এই বাক্যটার মধ্যে লক্ষ্য করো, দ্য মুন, হিয়ার দ্য মুন হ্যাজ বিন পার্সনিফাইড। চাঁদ হাঁটছে, চাঁদ হচ্ছে একটা ইনঅ্যানিমেট লাইফলেস অবজেক্ট, চাঁদ কিন্তু হাঁটতে পারে না কিন্তু চাঁদ হাঁটছে। তাহলে হাঁটাটা হচ্ছে হিউম্যান কোয়ালিটি, মানুষ হাঁটতে পারে, চাঁদ, তাহলে মানুষের গুণটা চাঁদের মধ্যে দেখানো হচ্ছে। একই রকমভাবে হার, সিলভার সুন জুতো পরে আছে, হিউম্যান কোয়ালিটি। হার, ওয়াক, এই বেশ কয়েকটা টার্ম দেখে বুঝতে পারছি এর মধ্যে হিউম্যান কোয়ালিটি বা হিউম্যান অ্যাট্রিবিউট দেওয়া হয়েছে, অর্থাৎ মানুষের গুণ আরোপ করা হয়েছে, ঠিক আছে। নেক্সট, alliteration. It is a figure of speech in which same sound or letter is repeated in a group of words. অ্যালিটারেশন হচ্ছে কি, এটা হচ্ছে এমন একটা ফিগার অফ স্পিচ যাতে একই ধরনের সেম সাউন্ড একই ধরনের শব্দ অর লেটার বা বর্ণ বারবার রিপিট করা হয় ইন এ গ্রুপ অফ ওয়ার্ডস। বেশ কয়েকটা ওয়ার্ডের মধ্যে কি থাকবে, একই ধরনের শব্দ থাকতে পারে, সাউন্ড, অথবা একই লেটার দিয়ে ওয়ার্ডটা স্টার্ট হতে পারে, শুরু হতে পারে। মনে রাখতে হবে 2 বা তার বেশি ওয়ার্ড সাধারণত ইউজ করা হয় অ্যালিটারেশনের ক্ষেত্রে। এরপরে এক্সাম্পল আমরা দেখে নেব। বিমল বট আ বক্স অফ চকোলেটস ফর হিজ বেবি। এখানে দেখো বিমল বট এ বক্স অফ চকোলেটস ফর হিজ বেবি। লক্ষ্য করো বিমল, দ্য ভেরি ওয়ার্ড বিমল স্টার্টস উইথ দ্য লেটার বি, বট বি আছে, বক্স বি দিয়ে স্টার্ট হচ্ছে, ফর ইজ বেবিতে বি দিয়ে স্টার্ট হচ্ছে। তাহলে দেখো বিমল, বট, বক্স অ্যান্ড বেবি, এই 4টে ওয়ার্ড কিন্তু বি দিয়ে শুরু হচ্ছে, সুতরাং এতে আমরা অ্যালিটারেশনের ব্যবহার পাচ্ছি।
ঠিক আছে, নেক্সট ট্রান্সপার্ট এপিথেট অর হাইপালেজি। হাইপালেজি খুব ইম্পর্টেন্ট এটা। ট্রান্সপার্ট এপিথেট, এপিথেট মিনস হচ্ছে অ্যাডজেক্টিভ, ট্রান্সপার্ট এপিথেট means transferred adjective. It is a figure of speech in which an epithet or adjective is transferred from the appropriate noun to the another. এটা হচ্ছে এমন একটা ইম্পর্ট্যান্ট ফিগার অফ স্পিচ যেটাতে কি করা হয়, অ্যাডজেক্টিভ বা এপিথেটকে কি করা হয়, ট্রান্সফার করা হয়, স্থান পরিবর্তন করা হয়, ফ্রম দ্য অ্যাপ্রোপ্রিয়েট নাউন টু দ্য অ্যানাদার, তার প্রকৃত বা উপযুক্ত নাউনের জায়গা থেকে অন্য কোনো জায়গায় ওই অ্যাপিথেট বা অ্যাডজেক্টিভটাকে কী করে হয়, সরানো হয়। ঠিক আছে, এক্সাম্পলটা দেখে নেব। আই স্পেন্ট মেনি স্লিপলেস নাইটস। আই স্পেন্ট মেনি স্লিপলেস নাইটস। দেখো এই উদাহরণে দেখানো হচ্ছে স্লিপলেস নাইট, আমি অনেক নিদ্রাহীন রাত্রি কাটিয়েছি। তাহলে এখানে লক্ষ্য করো স্লিপলেস নাইট, নাইটকে কিন্তু স্লিপলেসটা হচ্ছে অ্যাডজেক্টিভ বা এপিথেট, এখানে নাইটের আগে কিন্তু ব্যবহার করা হয়েছে, অর্থাৎ নাইটকে কিন্তু মডিফাই করা হয়েছে। অ্যাকচুয়ালি কিন্তু স্লিপনেসটা নাইটের আগে বসবে না বা নাইটকে মডিফাই করছে না। অ্যাকচুয়ালি স্লিপনেস, দ্য টার্ম দ্য অ্যাডজেক্টিভ স্লিপনেস মডিফাইজ দ্য ভেরি ওয়ার্ড আই। ঠিক আছে, আই স্পেন্ট মেনি স্লিপলেস নাইটস, আমি অনেক নিদ্রাহীন রাত্রি কাটিয়েছি। তাহলে স্লিপলেস নাইটটা কিন্তু স্লিপলেস ওয়ার্ডটা নাইটের আগে কিন্তু বসবে না, এটা কিন্তু ট্রান্সফার করা হয়েছে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড থেকে। কাকে রেফার করছে, অ্যাকচুয়ালি আইকে রেফার করছে, আই অ্যাম স্লিপলেস। ঠিক আছে, আর পরের আরেকটা উদাহরণ দেখে নাও, আই অ্যাম ওয়াকিং উইথ মাই টায়ার্ড লেগস। এখানে লক্ষ্য করো পাগুলোকে ক্লান্ত বলা আছে, আমি হাঁটছি আমার ক্লান্ত পা দিয়ে, পাগুলো কিন্তু ক্লান্ত নয়, অ্যাকচুয়ালি আই অ্যাম টায়ার্ড, আমি ক্লান্ত। তাহলে টায়ার্ডটা কিন্তু লেগসের আগে ব্যবহার করা হয়েছে, অর্থাৎ এটাকে উপযুক্ত স্থান থেকে সরানো হয়েছে, ট্রান্সফার করা হয়েছে। লেগকে কিন্তু অ্যাকচুয়ালি রেফার করছে না, অ্যাকচুয়ালি আইকে বোঝাচ্ছে, আই অ্যাম টায়ার্ড। ঠিক আছে, নেক্সট ইউফিমিজম, খুব ইম্পর্ট্যান্ট figure of speech. Euphemism, it is a figure of speech in which an unpleasant, harsh, shocking words, sorry এটা হবে and হবে না which, in which unpleasant, harsh, shocking words are spoken pleasantly, mildly and tenderly. ইউফেমিজম হচ্ছে এমন একটা ফিগার স্পিচ যেখানে একটু শ্রুতিকটু, কর্কশ এবং কষ্টদায়ক কিছু শব্দ আমরা ব্যবহার করি একটু সুন্দরভাবে, প্লেজেন্টলি মানে একটু সুন্দরভাবে, বা মাইল্ডলি একটু মৃদুভাবে, বা একটু কোমলভাবে আমরা ব্যবহার করি, টেন্ডারলি। অর্থাৎ এটা তো মনে রাখতে হবে যে এই ফিগার অফ স্পিচটা যখন ইউজ করা হয় তাতে কিছু শকিং ওয়ার্ডের পরিবর্তে কিছু মাইল্ড প্লিজেন্ট ওয়ার্ড ব্যবহার করা হয়, এটা সুন্দরভাবে বলা হয়। যে শব্দগুলো শুনতে আমাদের একটু কষ্ট লাগে, কষ্টদায়ক এবং কঠোর শব্দ বা কঠিন শব্দ, সেগুলোর পরিবর্তে আমরা একটু সফট ওয়ার্ড ব্যবহার করে থাকি। এক্সাম্পলটা দেখে নাও, পরিষ্কার হবে ব্যাপারটা। হি পাস্ট অ্যাওয়ে লাস্ট নাইট, এখানে লক্ষ্য করো পাস্ট অ্যাওয়ে ওয়ার্ডটা ইউজ করা হয়েছে কার পরিবর্তে, ডায়েডের পরিবর্তে। ঠিক আছে, ডায়েডের পরিবর্তে আমরা পাস্ট অ্যাওয়ে ওয়ার্ডটা ব্যবহার করেছি। তাহলে অ্যাকচুয়ালি সে যদি ডায়েড ওয়ার্ডটা আমরা ব্যবহার করতাম তাহলে ডায়েড ওয়ার্ডটা খুব শকিং ওয়ার্ড। ঠিক আছে, সে গত রাত্রে মারা গিয়েছিল, তার জন্য আমরা ডায়েডের পরিবর্তে যে ওয়ার্ডটা ব্যবহার করছি সেটা হচ্ছে পাস্ট অ্যাওয়ে, সে গত রাত্রে বিদায় নিয়েছিল। ঠিক আছে, তাহলে ডায়েড ওয়ার্ডের পরিবর্তে আমরা পাস্ট অ্যাওয়ে ওয়ার্ডটা ইউজ করেছি। আরেকটা উদাহরণ দেখে নাও, সি ইজ বিটুইন জবস। সি ইজ বিটুইন জবস, এখানে লক্ষ্য করো সি ইজ বিটুইন জবস মিনস হচ্ছে আনএমপ্লয়েড। সে, আমরা সরাসরি বলছি না সি ইজ আনএমপ্লয়েড, সে কর্মহীন, তা না হলে আমরা বলছি সি ইজ বিটুইন জবস। ঠিক আছে, এক্ষেত্রে আমরা ইউফেমিজমের ব্যবহার দেখতে পাচ্ছি। নেক্সট হাইপার ব্যাটন অর ইনভার্সন। হাইপার ব্যাটন খুব ইম্পর্টেন্ট, এটাও ইনভার্সন। এটা হচ্ছে ইট ইজ আ ফিগার অফ স্পিচ ইন উইচ দ্য নর্মাল অর্ডার অফ ওয়ার্ডস ইজ চেঞ্জড ফর দ্য সেক অফ এমফাসিস। হাইপার ব্যাটন এমন একটা ফিগার অফ স্পিচ যেটাতে কী করা হয়, শব্দগুলোর নর্মাল অর্ডার, স্বাভাবিক যে শৃঙ্খলা, স্বাভাবিকভাবে যেভাবে সাবজেক্ট ভার্ব অবজেক্টকে ব্যবহার করা হয় সেরকম সাবজেক্ট ভার্ব অবজেক্টকে কী করা হয়, এলোমেলোভাবে বসানো হয়। অর্থাৎ সাবজেক্টের আগে ভার্বকে বসিয়ে দেওয়া হয় বা অবজেক্টকে বসানো হয়, কী করার জন্য, ফর দ্য সেক অফ এমফাসিস, একটু জোর দিয়ে বোঝানোর জন্য। দেখো উদাহরণ দেখে নেব, সুইট সি ওয়াস। অ্যাকচুয়ালি সেন্টেন্সটা হতো সি ওয়াজ সুইট, কিন্তু আমরা বলছি সুইট সি ওয়াজ। এটা কিন্তু ইনভার্সন বা এটাতে কি করা হয়েছে বা পরিবর্তন করা হয়েছে, এলোমেলোভাবে করা হয়েছে।
এটা অ্যাকচুয়ালি হচ্ছে সুইট, সি ওয়াজ সুইট হতো। তাহলে সুইট ওয়ার্ডটা আগে ব্যবহার করা হয়েছে কেন? কারণ সুইটের উপর এমফাসাইজ করা হয়েছে, ঠিক আছে? তার জন্য সুইট সি ওয়াজ, অর্থাৎ মিষ্টি সে ছিল, এই সুইটের উপর জোর দেওয়া হচ্ছে, তার জন্য সুইটটাকে আগে ইউজ করা হয়েছে। একই রকম স্লোলি ওয়াক্স দ্য ওল্ড ম্যান, এখানে লক্ষ্য করো দ্য ওল্ড, অ্যাকচুয়ালি হচ্ছে সেন্টেন্সটা হতো দ্য ওল্ড ম্যান ওয়াক্স স্লোলি, তা না বলে আমরা বলছি স্লোলি ওয়াক্স, আস্তে আস্তে হাঁটে। স্লোলি আর ওয়াক্সের উপর কিন্তু এমফাসাইজ বা স্ট্রেস দেওয়া হয়েছে, তার জন্য আমরা স্লোলি ওয়াক্স আগে ব্যবহার করছি, স্লোলি ওয়াক্স দ্য ওল্ড ম্যান, ঠিক আছে? নেক্সট, লাস্ট ইম্পর্ট্যান্ট figure of speech, oxymoron. Oxymoron, it is a figure of speech in which two contradictory or opposite terms or words are used. এটা হচ্ছে এমন একটা ফিগার অফ স্পিচ যাতে দুটো বিরুদ্ধ বা বিপরীত শব্দকে কি করা হয়? পাশাপাশি বসানো হয়। উদাহরণ দেখে নেব। ইট ইজ অ্যান ওপেন সিগারেট, লক্ষ্য করো ইন ওপেন অ্যান্ড সিগারেট দুটো পাশাপাশি অপোজিট বা কন্ট্রাডিক্টরি ওয়ার্ডকে ব্যবহার করা হয়েছে। এটা হচ্ছে একটা ওপেন সিগারেট। সিগারেট কি কখনো ওপেন হতে পারে? ওপেন সিগারেট, কিন্তু বলা হচ্ছে ইট ইজ অ্যান ওপেন সিগারেট, অর্থাৎ এমন একটা সিগারেট যেটা সবাই জানে, ইট ইজ অ্যান ওপেন সিগারেট। একই রকমভাবে পরেরটা দেখো, দ্য স্টুডেন্ট ইজ ইরেগুলারলি রেগুলার, ছাত্রটি অনিয়মিতভাবে নিয়মিত। তাহলে এখানেও ইরেগুলারলি অ্যান্ড রেগুলার দুটোই হচ্ছে কন্ট্রাডিক্টরি টার্মস বা অপোজিট টার্মস। তাহলে এক্ষেত্রে আমরা অক্সিমরনের ব্যবহার দেখতে পাচ্ছি। যে আমরা যে 10টি ইম্পর্ট্যান্ট ফিগার অফ স্পিচ নিয়ে আলোচনা করলাম, এগুলো আশা করি তোমাদের ভীষণভাবে কাজে লাগবে, এবং বিশেষ করে পোয়েট্রির ক্ষেত্রে কবিতা যখন পড়বে তখন আমরা এরকম ফিগার স্পিচের ব্যবহার জানতে পারবো, এবং এগুলো জানা থাকলে আমরা কবিতাটা সম্পর্কে অনেক স্পষ্ট ধারণা পাবো বা কবিতাটা বুঝতে সুবিধা হবে আমাদের। তা আশা করি যদি এটা ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এবং যদি চ্যানেলটি যদি আরও নতুনভাবে আরও অনেক ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।